হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। 7/4/20 আমরা যে সিনেমা সিরিজটা শুরু করেছি হ্যারি পটারের, সেটার ফার্স্ট পার্ট আমরা কিন্তু সবাই দেখেছি। তো 2001 সালে যখন হ্যারি পটারের ফার্স্ট পার্ট সিনেমাটি আসে, সেটা এত বেশি লাভজনক সিনেমা হয় যে প্রায় 9,000 কোটি টাকার উপরে লাভ হয়েছিল। আর এর ধারাবাহিকতায় তার পরের বছরই হ্যারি পটার 2 সিনেমাটি আসে। তো হ্যারি পটার 2 সিনেমাটাও কিন্তু ব্যাপক হিট হয়েছিল। আর হ্যারি পটার 2 সিনেমা নির্মাণে খরচ হয়েছিল 1,000 কোটি টাকা, বাংলাদেশি 1,000 কোটি টাকা। আর বক্স অফিস আয় করেছিল বাংলাদেশি 9,260 কোটি টাকা। তো বুঝতেই পারছো 8,260 কোটি টাকা লাভ হয়েছিল এই সিনেমাতে। কেন বিলিভ দিস ভাই, এটাই হচ্ছে হলিউড। আর আজ থেকে 21 বছর আগে 9,260 কোটি টাকা কামানো মানে বোঝো বর্তমান সময়ে প্রায় 15,000 কোটি টাকার কামানোর সমান। তো যাই হোক, কথা না বেরিয়ে চলো আমরা এই সিনেমাটির দ্বিতীয় পার্ট এনজয় করবো। আগের পর্বে আমরা দেখেছিলাম নিজেদের স্কুল জীবন 1 বছর কমপ্লিট হওয়ার পরে হ্যারি এবং তার বন্ধুরা যার যা নিজেদের বাড়িতে ফিরে আসে। আর এরপর দেখা যায় স্কুল ছুটিতে হ্যারি তার খালার বাড়িতে এসে খুবই মন খারাপ, কারণ ওর খালার বাড়িতে আমরা তো জানি কেউ হ্যারির সাথে ভালো ব্যবহার করে না, এমনকি ঠিক মতো ওর সাথে কথাও বলে না। তো যাই হোক, হ্যারি যখন খালার বাড়িতে ছিল তখন নিজ থেকে যখন নিজের ঘরে ফেরত আসে তখন ঘরের ভিতরে একটা জিনকে দাঁড়িয়ে থাকতে দেখে, যার নাম হচ্ছে ডগি সম্ভবত। তবে নামটাম যদি উচ্চারণে ভুল হয় তোমরা ক্ষমা করবে, কারণ স্ক্রিপ্ট রাইটার যেটা লিখবে আমাকে তো সেটাই বলতে হবে। মানে এতগুলো নাম তো আসলে মনে রাখা পসিবল নয়। আমি নিজেও দেখি, তবে তারপরেও সবসময় তার মনে থাকে না নামগুলো। চোখের সামনে যেটা লেখা থাকবে সেটাই তোমাকে বলতে হবে। তো যাই হোক, হ্যারি তার ঘরে ওই জিনটিকে দেখে বেশ ঘাবড়ে যায়। আর জিনটি তখন হ্যারিকে বলে, এই বছর আপনি আর স্কুলে যাবেন না, কারণ আপনি যদি স্কুলে যান তাহলে আপনার মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু হ্যারি বলে, আমাকে স্কুলে যেতেই হবে, কারণ এই বাড়িতে আমার নিজের বলে কেউ নেই, আর এখানে আমার উপর অনেক অত্যাচার করা হয়, আর স্কুলটাই হচ্ছে আমার আসল বাড়ি। তো যখন ওই জিনের কথা হ্যারি শুনে না, তখন জিন রেগে করে কি নিচে চলে আসে। আবার আজকে হচ্ছে ওদের বাড়িতে ওর আঙ্কেল আন্টির একটা স্পেশাল পার্টি হচ্ছিল, গেস্ট পার্টি। তো আমরা দেখতে পাই জিনটা করে কি পার্টির পরিবেশ নষ্ট করে দেয়। তো জিনটাকে তো হ্যারি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছিল না। তো সবাই মনে করে যে হ্যারি জাদু মাদু শিখেই কাজটা করেছে, মানে পার্টিটা নষ্ট করেছে। তো এই জন্য আঙ্কেল রেগে করে কি হ্যারিকে ঘরের মধ্যে পুরোপুরি একবারে সিলগালা করে দেয়, মানে এই বছর হ্যারিকে আর স্কুলে যেতেই দেবে না। তো হ্যারি পড়ে যায় একটা বড় ধরনের বিপদে। কিন্তু ভাগ্যক্রমে হ্যারিকে নিতে ওর বন্ধু রন উড়ন্ত গাড়ি নিয়ে চলে আসে এবং হ্যারিকে মুক্ত করে নিজের বাড়িতে নিয়ে আসে। তো এরপর আমরা হ্যারি, রন এবং তাদের পরিবারকে দেখতে পাই। ওদের পরিবারটা অনেক ভালো আর কি। তো এখানে একটা পেঁচা আসে আর বলে যে এই বছর স্কুলের কি কি জিনিসপত্র কিনতে হবে। তো জিনিসপত্র কেনার জন্য তাদের যেতে হবে সেই জাদুর গলিতে। আবার এবছর রনের ছোট বোনও স্কুলে ভর্তি হবে। তো সেখানে কেনাকাটা করার সময় ওদের দেখা হয় মেলফো এবং তার বাবার সাথে। এবং এখানে মেলফোর মতো মেলফোর বাবা খুব খারাপ একটা লোক এবং সে রনের বাবাকে এবং রনের পরিবারকে অনেক অপমান করে। আর কথা বলার সময় সবার মনোযোগ যখন অন্যদিকে ছিল, সেই সুযোগে মেলফোর বাবার করে কি রনের বোনের যে বালতিটা ছিল সেটার মধ্যে একটা ডায়েরি রেখে দেয়। আর এই পয়েন্টটা খেয়াল রেখে, এটা কিন্তু কোনো নর্মাল ডায়েরি নয়, এই ডায়েরি নিয়ে এই সিনেমার পুরো কাহিনী শুরু হবে। তো যাই হোক, এরপর কেনাকাটা করার পরে ওরা স্টেশনে ফেরত আসে স্কুলে যাওয়ার জন্য। কিন্তু ওরা যখন প্ল্যাটফর্মে ঢুকবে জাদুর দরজা দিয়ে, তখন হ্যারি আর রন যখন দৌড়ে ঢুকতে যায় ওরা দরজাটি বন্ধ দেখতে পায়। তো এর জন্য ওরা ট্রেনটা মিস করে ফেলে। তো তাই বাধ্য হয়ে হ্যারি আর রন করে কি নিজেদের উড়ন্ত গাড়িতে করে স্কুলে পৌঁছায়। কিন্তু স্কুলে পৌঁছানোর পরে স্কুলের যে একটা জাদুর গাছ ছিল সেটা ওদের উপর আক্রমণ করে এবং এই গাছের সাথে লেগে ওদের গাড়িটা ভেঙে যায়। আর এর সাথে রনের জাদুর ছড়িটাও ভেঙে যায়। কিন্তু হ্যারি আর রনকে নামিয়ে দেওয়ার পর ওদের গাড়িটা একা একাই জঙ্গলের দিকে ঢুকে যায়। আর এরপর ওদের এই বছরের নতুন ক্লাস শুরু হয়ে যায়। আর আগের পর্বে যে আমরা দেখেছিলাম হ্যারির কাছে প্রফেসর কুইরেল মারা যায়, তারপর স্কুলের নতুন একজন প্রফেসর এসেছে যার নাম হচ্ছে প্রফেসর লকহার্ট। আর ক্লাস নেওয়ার সময় সে করে কি ক্লাসে কিছু পিশাচ ছেড়ে দেয় এবং সবাইকে বলে তোমরা তোমাদের জাদুর সাহায্যে ওদেরকে ধরে ফেলো। কিন্তু পিশাচগুলো একটু পরে সবার কন্ট্রোলের বাইরে চলে যায়, এমনকি প্রফেসর নিজেও সেগুলো ধরতে পারছিলেন না। তো এই জন্য প্রফেসর করে কি ভয় রুম থেকে পালিয়ে যায়। আর এরপর দেখা যায় আমাদের সবার প্রিয় এমি ওয়াটসন, মানে তখন প্রিয় ছিল না, বড় হওয়ার পরে হয়েছে আর কি, ও করে জাদুর ছড়ির সাহায্যে সেই পিশাচগুলোকে একেবারে ধরে ফেলে। আর এখানে একটা মজার কথা বলি, এমি ওয়াটসন কিন্তু বয়স আমার চেয়ে 1 বছরেরও বেশি বড়, কিন্তু আমার অনেক ছোট ছোট পোলাপান এমি ওয়াটসনের ফ্যান আর কি। তো যাই হোক, এখানে আমরা জানতে পারি যে হারামাইনি হচ্ছে এই ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট। আর এরপর দেখা যায় একদিন মেলফো হ্যারি এবং রনের সামনে হারামাইনিকে বাজে কথা বলে অপমান করছে, কারণ হারামাইনির বাবা মা জাদু জানতো না, মানে ও জাদু পরিবার থেকে আসেনি আর কি। তো মেলফো যখন ওর সাথে বাজে ব্যবহার করছিল, এটা দেখার পরে রন তার জাদুর ছড়ির সাহায্যে মেলফোকে শাস্তি দেওয়ার চেষ্টা করে। কিন্তু যেহেতু ওর জাদুর ছড়ি ভেঙে গিয়েছিল, ওটা কস্টিপ দিয়ে লাগানো ছিল, এজন্য ওর জাদু উল্টো ওর উপরে অ্যাটাক করে। আর এই পয়েন্টটা মনে রাখতে হবে। আর এরপর একদিন সন্ধ্যাবেলায় হ্যারি স্কুলের মধ্যে অদ্ভুত আওয়াজ শুনতে পায়, কিন্তু এই শব্দটা হ্যারির পাশে থেকে রন বা হারামাইনি কেউ শুনতে পাচ্ছিল না। আর এই আওয়াজটা আসছিল হচ্ছে দেয়ালের মধ্য থেকে, আর ওই শব্দটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসছিল। তো হ্যারি করে কি আওয়াজটা ফলো করতে করতে এগিয়ে যাওয়া শুরু করে। আর কিছু দূর সামনে যাওয়ার পরই ও দেখতে পায় যে রক্ত দিয়ে বড় বড় করে দেয়ালের উপর লেখা রয়েছে যে রহস্যজনক ঘরটা খুলে গিয়েছে আর বংশের উত্তরাধিকারের শত্রুরা সাবধান হয়ে যাও। আর এরই পরে দেখা যায় স্কুলের লাইব্রেরিয়ানের যে বিড়ালটা ছিল সে পাথরের মতো নিস্তেজ হয়ে গিয়েছে। সেখানে প্রফেসর ডাম্বেলডোর আসে এবং ডাম্বেলডোর বলে এই বিড়ালটি মারা যায়নি, জাস্ট জাদুর সাহায্যে একে পাথর করে দেওয়া হয়েছে। আর আমরা যদি এটা সঠিক ওষুধ পাই এটাকে আবার ঠিক করা যাবে, বাট ওষুধটা বানাতে বেশ কয়েকদিন সময় লাগবে। তো এর কিছুদিন পরে হারামাইনি প্রফেসর ম্যাকগনিকালের কাছে, মানে ওই লেডি প্রফেসরের কাছে ওই রহস্যজনক ঘরের সম্পর্কে জানতে চায়, মানে যে ঘরের কাছে গিয়ে হ্যারি পটার ওই শব্দটা পেয়েছিল। তো এখানে প্রফেসর বলে আজ থেকে 1000 বছর আগে 4 জন জাদুকর মিলে এই জাদুর স্কুলটা প্রতিষ্ঠা করেছিল এবং তাদের 3 জনের মধ্যে মিল ছিল, তারা মিলেমিশে কাজ করতো। কিন্তু 4 নম্বর যে ব্যক্তিটা ছিল, যে আর কি সর্পশক্তির জাদুকরণী ছিল,
ছিলেন, তিনি সবসময় চাইতেন যে এই স্কুলে শুধুমাত্র সেই বাচ্চারাই পড়াশোনা করুক যাদের বাবা মা দুজনই জাদুকর, মানে জাদুকরের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। কিন্তু বাকি তিনজন এই কথাটা মানতে নারাজ ছিলেন। তো এই কারণে ওই 4 নম্বর জন রেগে স্কুল ছেড়ে চলে যান। কিন্তু তিনি এখান থেকে যাওয়ার আগে এই স্কুলের মধ্যে একটা গোপন ঘর বানিয়ে যান, যেটাকে রহস্যজনক ঘর বা চেম্বার অফ সিক্রেট বলা হয়। আর এখানে লোক এই সিনেমার নামই কিন্তু এই চেম্বার অফ সিক্রেট, মানে এই ঘরটা নিয়ে এই পুরো সিনেমার কাহিনী। তো এখানে বলা হয় ওই ঘরের মধ্যে একটা ভয়ঙ্কর রাক্ষস রেখে ওই ঘরের দরজা তখনকার মতো বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং ওই দরজা সেই পর্যন্ত খুলবে না যে পর্যন্ত এই স্কুলে তার বংশের আসল উত্তরাধিকারী না আসে, এবং শুধুমাত্র তার বংশধরাই পারবে ওই রহস্যজনক ঘরটাকে খুলতে, যার মধ্যে ওই ভয়ঙ্কর রাক্ষসটা রয়েছে। কিন্তু ওই ভয়ঙ্কর ঘর থেকে রাক্ষসটা বের হওয়ার পরে এই স্কুলের যেসব বাচ্চারা পড়ছে যাদের বাবা মা কেউ জাদুকর না, তাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু ওই রাক্ষসটাকে শুধুমাত্র ওই সর্ববংশের উত্তরাধিকারী নিয়ন্ত্রণ করতে পারবে। তো এটা শোনার পরে হ্যারি, রন আর হারামাইনি মনে করে ম্যালফয় হয়তো ওই সর্ববংশের আসল বংশধর, কারণ ওর পরিবার বিগত অনেক বছর ধরে ওই সর্বশক্তি টিমের সাথে রয়েছে। আর তাছাড়া ম্যাংফোর নিজে ওই সমস্ত বাচ্চাদের সহ্য করতে পারে না যারা জাদুকর বংশের সদস্য নয়, যেমন একটু আগে হারামাইনিকে অপমান করেছিল। তো ওরা তিনজন ঠিক করে যেভাবেই হোক ম্যাংফোর কাছ থেকে জানতে হবে যে ও আসলেই সর্ববংশের বংশধর কিনা। তবে সেটা জানার জন্য বেশ কিছুটা সময় লাগবে। তো এর কয়েকদিন পর দেখা যায় স্কুলে আবারও কুন্ডিস খেলা শুরু হয়েছে, কিন্তু খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরই লোহার ভারী একটা উড়ন্ত বল এসে হ্যারিকে তাড়া করতে থাকে। আর এটা দেখে হ্যারি বুঝতে পারে কেউ তাকে মারার চেষ্টা করছে, মানে ওই বলটার উপর কেউ জাদু করেছে। কিন্তু এত কিছুর পরেও হ্যারি ফাইনালি ওই সোনালী রঙের বলটা ধরে তার টিমকে জেতাতে সমর্থ হয়। কিন্তু তখন ওই হ্যারির বলটা এসে হ্যারির হাত ভেঙে দেয়। আর তখন প্রফেসর লকহার্ট সেখানে আসে ভাঙা ঠিক করার জন্য এবং মন্ত্র পড়ে। কিন্তু এখানে হ্যারির হাত ভালো হওয়ার বদলে উল্টো আরো বেশি খারাপ হয়ে যায়। মানে হয়তো প্রফেসর লকহার্ট বাংলাদেশে যে অটোপাস সিস্টেম ছিল সেই অটোপাসে পাস করেছে। তো যাই হোক, এরপর হ্যারিকে হসপিটালে ভর্তি করা হয়। আর হসপিটালে ভর্তি হওয়ার পর সেই দিন রাতে সেই জিনটা আবারও আসে। আর ওই জিনটা হ্যারিকে বলে, আপনার এখানে ফিরে আসা উচিত হয়নি, আমি আপনাকে এতবার বারণ করলাম তাও আমার কথা শুনলেন না। আর তখন হ্যারি তাকে উল্টো প্রশ্ন করে, তুমি সবসময় ময়লা ছেঁড়া জামা কাপড় পরে থাকো কেন? এর উত্তরে জিনটি বলে, এটাই আসলে আমার দাসত্বের প্রতীক, আর আমি এখন একটা জাদুকর পরিবারের গোলাম, কিন্তু আমি তাদের কাছ থেকে লুকিয়ে আপনাকে সাবধান করতে এসেছি। আর আমি আমার মালিকের কাছ থেকে সেদিনই মুক্ত হতে পারবো যেদিন আমার মালিক কোনো কাপড় আমাকে দেবে। আর তারপর জিন হ্যারিকে আরো বলে, সেই দিন স্টেশনে আপনার আর রনের আসার পথটা আমি বন্ধ করে দিয়েছিলাম। আর আজকে খেলা চলাকালীন সময় ওই লোহার বলে হামলাটা আমিও করিয়েছিলাম, যাতে আপনি এখান থেকে চলে যান। আপনি বুঝতে পারছেন না আপনার এখানে আসা উচিত হয়নি, কারণ ইতিহাস আবারও পুনরায় আবৃত হতে যাচ্ছে, কিন্তু আমি এর বেশি কিছু আপনাকে বলতে পারছি না। তো হ্যারি যখন এনে আরো প্রশ্ন করবে তখন এই ডগে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এই ঘটনার বেশ কিছুদিন পর সেখানে ক্লাস চলাকালীন সময় হ্যারি আর ম্যাংফোর মধ্যে একটা কম্পিটিশন হচ্ছিল। তো এখানে ম্যাংফো করে কি জাদুর সাহায্যে হ্যারির উপর একটা সাপ ফেলে দেয়, কিন্তু হ্যারি সাপটা দেখে ভয় না পেয়ে উল্টো সাপের সাথে কথা বলা শুরু করে। আর হ্যারির যে সাপের সাথে কথা বলার স্কিল রয়েছে এটা কিন্তু আমরা গত পর্বে দেখেছিলাম। তো যাই হোক, হ্যারি যখন সাপের সাথে কথা বলে এটা দেখে হ্যারির বন্ধু বান্ধব সব বাকি সব স্টুডেন্টরা এমনকি প্রফেসরও অবাক হয়ে যায়। আর এবার ওই ক্লাস থেকে বের হওয়ার পরে রন আর হারামাইনি হ্যারিকে বলে, তুমি সাপের ভাষায় কথা বলতে পারো, এটা আমাদের আগে বলনি কেন? হ্যারি তখন বলে, এটা কি অনেক বড় একটা ব্যাপার, আমার তো মনে করেছিলাম এটা সবাই পারে, আর আমি চিড়িয়াখানাতে গিয়েও ছোটবেলাতে সাপের সাথে কথা বলেছি। তখন হারামাইনি বলে, না এটা সবাই পারে না, সাপের সাথে কথা বলতে পারে এটা খুবই ডেঞ্জারাস একটা লক্ষণ, আর এটা শুধুমাত্র সর্ববংশের বংশধররাই পারে। আর আমার তো মনে হচ্ছে এমনটা হতে পারে তুমি হয়তো সেই সর্ববংশের আসল বংশধর। আর তখন হ্যারি জিজ্ঞেস করে, আমি যখন সাপের ভাষায় কথা বলছিলাম আমি কি অন্য কোনো ভাষায় কথা বলছিলাম? যদি আমি অন্য কোনো ভাষায় কথা বলতে থাকি তাহলে আমি কিভাবে ওই ভাষাটা না জেনে ওই ভাষায় কথা বলছিলাম? তো ওই দিনের পর থেকে যেটা হয়, হ্যারির ক্লাসের বাচ্চারা ওর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এই ব্যাপারটা হ্যারির কাছে একদমই ভালো লাগছিল না। আর এই কারণে হ্যারি করে কি তাড়াতাড়ি ক্লাস থেকে বের হয়ে আসে। আর ক্লাস থেকে বের হওয়ার পরে হ্যারি সেই আবারও অদ্ভুত আওয়াজটা শুনতে পায়। আর হ্যারি ওই আওয়াজটার পেছনে গিয়ে দেখতে পায় সেখানে আরো একটা বাচ্চা পাথর হয়ে পড়ে রয়েছে। আর তখনই সেখানে স্কুলের লাইব্রেরিয়ান চলে আসে। আর সে মনে করে এই কাজগুলো হ্যারি পটার করছে, কারণ এই ঘটনাটা এর আগেও যখন ঘটেছে সবার প্রথমে হ্যারি পটারই দেখেছিল, আর আজকেও সেম ঘটনা ঘটেছে, আর এবারও শুধুমাত্র হ্যারি পটারই দেখেছে। তো এর জন্য হ্যারি পটারকে সন্দেহজনকভাবে প্রফেসর ডাম্বেলডোরের কাছে নিয়ে যাওয়া হয়। তো প্রফেসর হ্যারিকে বলে, দেখো আমি বিশ্বাস করি এই কাজটা তুমি করোনি, কারণ আমি জানি এই জাদু বা এই ক্ষমতা তোমার কাছে নেই, কিন্তু তোমার কাছে কি এমন কিছু আছে যেটা আমার কাছ থেকে তুমি লুকাচ্ছ, আমার জানা উচিত। হ্যারি উত্তর দেয়, না স্যার, আমি কোনো কিছু লুকাচ্ছি না। আর এখানে লক্ষ্যে হ্যারি কিন্তু আসলেই কিছু লুকাচ্ছে না, ও নিজেই তো এখনো পর্যন্ত কিছু জানতে পারেনি। তো এর কয়েকদিন পর আমরা দেখি হারাবাইনি একটা রূপ পাল্টানোর ওষুধ বানিয়ে ফেলেছে। আর এই জাদুর ওষুধের কারণে হ্যারি আর রন করে কি ম্যাংফোর যে দুই বন্ধু রয়েছে সেই দুই বন্ধুর রূপ ধারণ করে। আর তারপর ম্যালফো বা ম্যাংফোর কাছে গিয়ে জানার চেষ্টা করে যে ও কি আসলে নাগ শক্তির বা সর্বশক্তির বংশধর কিনা। কিন্তু ম্যাংফোর সাথে কথা বলে ওরা জানতে পারে যে না, ম্যাংফো সর্বশক্তির বংশধর নয়। তবে এখানে ম্যাংফোর কাছ থেকে ওরা যে তথ্যটা পায় সেটা হচ্ছে ম্যাংফোর বাবা বলেছিল যে আজ থেকে 50 বছর আগে ওই রহস্যজনক ঘরটা আরো একবার খুলে গিয়েছিল, আর তখন একটা স্টুডেন্ট মারাও গিয়েছিল। আর আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এর কয়েকদিনের মধ্যে হ্যারি সেই ডায়েরিটা খুঁজে পায় যেটা রনের বোনের কাছে ম্যাংফোর বাবা দিয়েছিল। তো এই ডায়েরির উপর লেখা ছিল টম মার্ভেলো রিডল। আর এই নামটা শোনার পরে রন বলে, কয়েকদিন আগে আমি যখন স্কুলের সমস্ত ট্রফি পরিষ্কার করার শাস্তি পেয়েছিলাম তার মধ্যে আমি এই নামের একটা ট্রফি দেখতে পেয়েছিলাম, যেটা 50 বছর আগে এই স্কুলের স্পেশাল সার্ভিসের জন্য টম মার্ভেলের নামে একজনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। আর তখন হারাবাইনি বলে, তুমি কি ঠিক বলছো? ঠিক আজ থেকে 50 বছর আগের ট্রফি ছিল ওটা?
কারণ আজ থেকে 50 বছর আগেই কিন্তু ওই রহস্যজনক ঘরটা খোলা হয়েছিল, আর তখন ওই ঘর থেকে রাক্ষসটা বের হয়ে একটা স্টুডেন্টকে মেরে ফেলেছিল। তো এর মানে হচ্ছে যখন এই ঘটনাটা ঘটেছিল তখন সেখানে টম মার্ভেল হয়তো ছিল, আর সে যেহেতু ওই সময়ের স্টুডেন্ট সে নিশ্চয়ই জানবে যে ওই রহস্যজনক ঘরে কেমন রাক্ষস রয়েছে। তো এই কথা ভেবে ওরা সবাই মনে করে যে ডায়েরির মধ্যে হয়তো সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে, কিন্তু ডায়েরি খোলার পরে দেখা যায় পুরো ডায়েরিটা ফাঁকা ছিল এবং কোথাও কিছু লেখা ছিল না। কিন্তু হ্যারির মনে সন্দেহ ছিল এই ডায়েরির মধ্যে হয়তো কোথাও গোপন ভাবে কোনো তথ্য থাকতে পারে। তো হ্যারি গরিকে সেই রাতে ডায়েরিটা নিয়ে বসেছিল এবং দেখার চেষ্টা করছিল যে এই ডায়েরিটা আসলে কিভাবে কাজ করে। তো যখন ডায়েরিটা দেখছিল তখন ডায়েরির পাতার উপরে হঠাৎ করে ওর কলম থেকে এক ফোঁটা কালি পড়ে যায়, আর দেখা যায় নিমিষে ওই কালের ফোঁটা ডায়েরিতে মিশে গিয়েছে। তো ব্যাপারটা হ্যারির কাছে খুব উইয়ার্ড লাগে, আর তারপর হ্যারি গরিক ওই ডায়েরির উপরে তার নিজের নাম লেখে যে আমার নাম হ্যারি, আর তখন ওই ডায়েরিতে একটা লেখা ভেসে ওঠে, হ্যালো আমার নাম টম মার্ভেল। তো হ্যারি তখন বুঝে যায় যে এই ডায়েরিটা কিভাবে কাজ করবে। তুমি এখানে যা লিখবে ওই ডায়েরিটা সেভাবে উত্তর দেবে, মনে করে একটা চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো। তো যাই হোক এবার হ্যারি লেখে, তুমি ওই রহস্যজনক ঘর সম্পর্কে কিছু কি জানো? ডায়েরিটা উত্তর দেয়, হ্যাঁ আমি জানি, আর আমি তোমাকে চাইলে সেটা দেখাতে পারি। তো এরপর টম মার্ভেলের ডায়েরিটা করে কি হ্যারিকে আজ থেকে 50 বছর আগের সেই সময় নিয়ে যায় যখন রহস্যজনক ঘরটা খুলে গিয়েছিল এবং একটা স্টুডেন্ট মারা গিয়েছিল। তো ডায়েরির ভেতর ঢোকার পরে হ্যারি দেখতে পায় যে টম দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশ দিয়ে সেই স্টুডেন্টের মৃতদেহটা নিয়ে যাওয়া হচ্ছে। আর তারপর টম প্রফেসর ডাম্বেলডোরকে জিজ্ঞেস করে যে এই ঘটনার জন্য স্কুল কি বন্ধ হয়ে যাবে? ডাম্বেলডোর উত্তর দেয়, হ্যাঁ এই ঘটনার জন্য স্কুল বন্ধ হয়ে যেতে পারে। আর তখন টম বলে যদি অপরাধী ধরা পড়ে তাহলে? আর তারপর দেখা যায় টম স্কুলের একটা বন্ধ ঘরের মধ্যে ঢুকছে, আর ওটার মধ্যে হ্যাগ্রিড ছিল। তো টম তখন হ্যাগ্রিডকে জিজ্ঞেস করে আমাকে এখন বাধ্য হয়ে তোমার কথা সবাইকে বলে দিতে হবে, যেটা হয়তো তুমি কখনো আশা করনি, যে তোমার ওই পোষা জন্তুটা এভাবে কাউকে মেরে ফেলবে। হ্যাগ্রিড বলে, দেখো আমার পোষা জন্তু এটা কোনোভাবেই করতে পারে না, ও কারো খুন করেনি। কিন্তু টম ওর কথা শুনতে চায় না, আর তখনই টম করে সামনে একটা বক্সের উপর জাদুর ছড়ি চালিয়ে দেয়, আর তখন ওই বক্স থেকে হ্যাগ্রিডের যে একটা পোষা মাকড়সা ছিল সেটা বের হয়ে পালিয়ে যায়। আর এটা দেখার সাথে সাথে হ্যারিকে করে কি ডায়েরি থেকে বের করে পাঠিয়ে দেওয়া হয়। তো এটা দেখে হ্যারি বুঝতে পারে যে হ্যাগ্রিডের ওই পোষা মাকড়সাটাই মূলত 50 বছর আগে ওই স্কুলের স্টুডেন্টকে খুন করেছিল, আর 50 বছর আগে হয়তো হ্যাগ্রিডই ওই রহস্যজনক দরজাটা খুলেছে, আর ওই হয়তো ওই সর্পবংশের আসল বংশধর। আর তারপর হ্যারি করে এই কথাটা রন আর হারামাইনিকে জানায়, আর তারপর ওরা তিনজন ঠিক করে হ্যাগ্রিড যেহেতু ওদের একটা ভালো বন্ধু তাই সরাসরি ওরা হ্যাগ্রিডের সাথে এই ব্যাপারে আলোচনা করবে। কিন্তু পরের দিন সকালে দেখা যায় হ্যারির রুম থেকে কেউ ওই টমের ডায়েরিটা চুরি করে নিয়ে গিয়েছে। আবার তারপরের দিন দেখা যায় অন্য স্টুডেন্টদের মতো হারামাইনিও পাথরের মতো হয়ে গিয়েছে। তো হারামাইনির এই অবস্থা দেখার পরে হ্যারি আর রন ঠিক করে হ্যাগ্রিডের সাথে দ্রুত আলোচনা করতে হবে। তো এরপর ওরা দুজন করে কি হ্যারির অদৃশ্য চাদর ইউজ করে হ্যাগ্রিডের রুমে চলে আসে, আর হ্যাগ্রিডকে প্রশ্ন করে তুমি কি ওই রহস্যজনক ঘর সম্পর্কে কিছু জানো? কিন্তু হ্যাগ্রিড কোনো উত্তর দেওয়ার আগে সেখানে হেডমাস্টার ডাম্বেলডোর এবং কর্নেস নামের একজন জাদুর মন্ত্রে চলে আসে। আর যেহেতু বিগত কয়েকদিন ধরে স্কুলের বাচ্চাদের উপর হামলা করা হয়েছে, তো এই জন্য জাদু মন্ত্রণালয় থেকে কনিয়াসকে এখানে পাঠানো হয়েছে তদন্তের জন্য, এবং এখানে তারা সন্দেহ করছে হ্যাগ্রিডকে। আর এই কারণে হ্যাগ্রিডকে জেলে নিয়ে যাওয়ার জন্য এখানে সে এসেছে, কারণ হ্যাগ্রিডের পুরাতন ইতিহাস একটু খারাপ ছিল। মানে আজ থেকে 50 বছর আগে স্কুলে সেম এই ধরনের ঘটনা ঘটেছিল, আর সেই ঘটনায় ওই সময় হ্যাগ্রিড এবং তার পোষা মাকড়সার উপর সন্দেহ করা হয়েছিল। আর বর্তমানেও যেহেতু সেই ঘটনাগুলো ঘটছে এই জন্য হ্যাগ্রিডকে দায়ী করা হয়েছে। আর তখন সেখানে ম্যাংফোর বাবা মাইফার চলে আসে, আর আমরা জানতে পারি মাইফার মানে ম্যাংফোর বাবা এই স্কুলের কমিটির একজন বোর্ড মেম্বার ছিলেন। তো তিনি হেডমাস্টার ডাম্বেলডোরকে বলেন আমি আপনাকে খোঁজার জন্য স্কুলে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমি জানতে পারলাম আপনি এখানে, তাই আমাকে এখানে আসতে হলো। আর তারপর সে ডাম্বেলডোরের হাতে একটা কাগজ ধরিয়ে বলে আপনাকে স্কুল থেকে সাসপেন্ড করা হলো। আর এই কাগজে কমিটির সকল মেম্বারদের সাইন রয়েছে। আর যেহেতু স্কুলের বাচ্চাদের উপর এত হামলা হচ্ছে আর আপনি সেই ব্যাপারে কিছুই করতে পারছেন না, তো বোর্ড মেম্বার চাই আপনার পরিবর্তে অন্য যোগ্য কেউ আসুক। আর এই ঘটনাগুলো যখন ঘটছিল হ্যারি আর রন কিন্তু অদৃশ্য চাদরের সাহায্যে আড়াল থেকে সব দেখছিল। আর হ্যাগ্রিডকেও তখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। তো হ্যাগ্রিডকে যখন নিয়ে যাবে তখন হ্যাগ্রিড করে কি হ্যারি আর রনের উদ্দেশ্য বলে যদি কেউ কিছু জানতে চায় তাহলে তাকে ছোট ছোট মাকড়সার পেছনে যেতে হবে, ওই মাকড়সাগুলো তাকে পথ দেখিয়ে দেবে এবং ওখানে তারা নিজেদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো এরপর ঘর থেকে সবাই বের হয়ে যাওয়ার পরে হ্যারি আর রন লক্ষ্য করে ওই ঘর থেকে কয়েকটা মাকড়সা বের হয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তো এরপর হ্যারি আর রন ওই মাকড়সাগুলোকে ফলো করে জঙ্গলের মধ্যে একটা গুহার মধ্যে চলে আসে। আর ওখানে হ্যারি আর রন দেখতে পায় হ্যাগ্রিডের সেই পোষা মাকড়সা যেটা 50 বছর আগে স্কুল থেকে পালিয়ে এসেছিল সেটা এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং কথা বলতে পারে, আর হ্যাগ্রিড তাকে এখানে লুকিয়ে রেখেছে। তো যাই হোক ওই মাকড়সা তখন হ্যারি আর রনকে বলে দেখো হ্যাগ্রিড নির্দোষ, আর ও কখনোই রহস্যজনকের দরজা খুলেনি এবং ও নাগ বংশেরও কেউ নয়, আর এটা অবশ্যই অন্য কেউ ছিল। আর এর সাথে যে স্টুডেন্টটা 50 বছর আগে মারা গিয়েছিল তাকেও আমি মারিনি। আর ওই ঘরের মধ্যে আরেকজন বিশাল একটা দৈত্য রয়েছে, আর সেই দৈত্যটা দেখতে একটা সাপের মতো, ওই দৈত্যটাই হয়তো স্টুডেন্টকে মেরেছিল। তো হ্যাগ্রিডকে যদি নির্দোষ প্রমাণ করতে চাও তাহলে তোমাদের এটাই খুঁজে বের করতে হবে যে কে ওই স্টুডেন্টটাকে মেরেছিল এবং স্কুলে বর্তমানে কে এইসব করছে। তো এর কয়েকদিন পরে হ্যারিরা করে হসপিটালে হারামাইনিকে দেখতে যায়, আর হ্যারি তখন খেয়াল করে হারামাইনির হাতে একটা কাগজের টুকরা রয়েছে, আর সেই কাগজের মধ্যে ওই রহস্যজনক ঘরের ভয়ঙ্কর জন্তুর সম্পর্কে সবকিছু লেখা ছিল। তো ওখান থেকে ওরা দুজন জানতে পারে যে ওই ঘরের মধ্যে অনেক বড় একটা সাপ রয়েছে যেটা স্কুলের বাচ্চাদের উপর হামলা করছে, আর ওই সাপটা হচ্ছে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর এবং এটা কয়েকশো বছর ধরে বেঁচে রয়েছে এবং কেউ যদি ওই সাপের দিকে তাকায় তখনই সে মারা যাবে। কিন্তু রন তখন বলে যদি এমনটা হয়ে
থাকে তাহলে হারামাইনি সহ বাকি বাচ্চারা মারা না গিয়ে পাথরের মতো হয়ে গেল কিভাবে? তো তখন হ্যারি বলে এর মানে ওরা সরাসরি সাপটাকে দেখে নাই বা সাপটা সরাসরি ওদের সামনে আসেনি। হতে পারে ওরা সাপটাকে দেখেছে কেউ আয়নার মধ্যে, কেউ পানির প্রতিচ্ছবির মধ্যে বা অন্য কোনো ভাবে সাপটাকে দেখেছে। আর সরাসরি সাপটাকে দেখেনি বলে হয়তো এখনো বেঁচে রয়েছে। আর আমি যেহেতু সাপের ভাষা জানি তাই এজন্য শুধু আমি একাই ওই দেয়ালের মধ্যে থেকে অদ্ভুত ওই সাপের আওয়াজগুলো শুনতে পেয়েছিলাম। আর তখন রন বলে এত বড় সাপটা স্কুলে রয়েছে আর স্কুলের মধ্যে আসা যাওয়া করছে কিভাবে? হ্যারি তখন বলে এর উত্তর হারামাইনি দিয়ে গিয়েছে, যেটার মধ্যে লেখা রয়েছে পাইপ। তো এর মানে এই সাপটা স্কুলের পানির পাইপের মধ্যে দিয়ে যাতায়াত করে। আর হারামাইনি হয়তো এইসব তথ্য পেয়ে গিয়েছে বলে হারামাইনিকে এই অবস্থা করে দেওয়া হয়েছে বা রিসার্চ করতে গিয়ে অবস্থায় পড়তে পারে। তো এরপর দেখা যায় সেই দিন রাতে ওই দৈত্যটা বা ওই রহস্যজনক জন্তুটা রনের বোন ভিনিকে ওই রহস্যজনক ঘরের মধ্যে তুলে নিয়ে যায়। আর স্কুলের দেয়ালের গায়ে রক্ত দিয়ে লেখা ছিল ভিনির কঙ্কাল সারা জীবন ওই রহস্যজনক ঘরে আটকে থাকবে। তো এই ঘটনার পরে স্কুল থেকে ঠিক করা হয় নতুন প্রফেসর ওই লকহার্টকে সেই রহস্যজনক ঘরে পাঠানো হবে ভিনিকে বাঁচিয়ে আনার জন্য। কারণ লকহার্ট এর আগেও বড় বড় এরকম ভয়ঙ্কর এবং মহান কাজ করেছে আর লকহার্টকে নিয়ে অনেক বইও বের হয়েছে। তো এরপর হ্যারি আর রন ঠিক করে ওরা এই সাপ সম্পর্কে যে তথ্য জানে সেটা লকহার্টকে দেবে, যাতে লকহার্টের ওই সাপের সাথে লড়াই করতে সুবিধা হয়। কিন্তু ওরা যখন ঘরের মধ্যে যায় তখন দেখা যায় যে লকহার্ট এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। তো ওরা জিজ্ঞেস করে আপনি কেন পালাচ্ছেন? তখন লকহার্ট বলে আমি বাপের জন্মে কোনো মহান কাজ করিনি, আর আমি তো এইভাবে জাদুও পারি না। আমি যে নিজের বই লিখেছি সেখানে আমি সব মিথ্যা বলেছি, আর ওই বইয়ের জন্য আমাকে এত বড় একটা স্কুলে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু তাই বলে আমি চাকরির জন্য আমার জীবন তার বাজি রাখতে পারি না। কিন্তু এখানে হ্যারি আর রন লকহার্টকে এখান থেকে পালাতে দেয় না এবং ওদের সাথে জোর করে লকহার্টকে নিয়ে যায়। আর এটা একটা ফানি দৃশ্য ছিল। তো যাই হোক এরপর তিনজন যায় হচ্ছে স্কুলের পরিত্যক্ত বাথরুমে। আর জানা যায় 50 বছর আগে নাকি ওই রহস্যজনক জন্তু বা দৈত্যটা বা ওই সাপটা এখানে একটা স্টুডেন্টকে মেরেছিল। তো এর মানে এখানে ওই সাপটার বা ওই দৈত্যটার যাতায়াত রয়েছে। তো এখানে আসার পরে রন করে কি হ্যারিকে বলে তুমি এখন কোনো সাপের ভাষায় কথা বলো, সাপটাকে ডাকো, তাহলে হয়তো দরজাটা খুলে যেতে পারে। তো হ্যারি ঠিক ওই সাপের মতো কথা বলে যে দরজা খুলে যাও। আর তখনই দেখা যায় সেখানে একটা গোপন দরজা খুলে গিয়েছে। আর তারপর ওরা তিনজন ওই গোপন দরজা দিয়ে ভেতরে ঢুকে যায়। তো যাই হোক এরপর ভেতরে যাওয়ার পর ওরা দেখতে পায় সেখানে 50-60 ফুট লম্বা অনেক বড় একটা সাপের খোলস পড়ে রয়েছে। আর এটা দেখে তো প্রফেসর লকহার্ট ভয় পেয়ে যায় আর সে রনের কাছ থেকে ওই জাদুর ছুরিটাকে এনে এবং বলে আমাকে যেতে দে, তাহলে তোমাদেরকে মেরে দেবো। আর তারপর লকহার্ট সিদ্ধান্ত নেয় ওই ছুরি দিয়ে রনের উপর হামলা করে এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু আমরা তো জানি রনের ছুরিতে প্রবলেম রয়েছে, ভেঙে গিয়েছে। তো প্রফেসর যখন জাদু করে উল্টো প্রফেসর উপরই পড়ে এবং সেখানে ছোট একটা বিস্ফোরণ হয় এবং সেখানে অনেক পাথর পড়ে বের হওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যায়। তো এইখানে যেটা হয় রন পাথরের বাইরে আটকা পড়ে আর হ্যারি ভেতরে আটকা পড়ে যায়। তো যেহেতু হ্যারি একা ভেতরে আটকা পড়ে গিয়েছে এই জন্য হ্যারি করে কি সামনের দিকে এগোতে থাকে। আর এরপর যখন হ্যারি আরো এগিয়ে যায় তখন বাকি স্টুডেন্টের মতো সেখানে ভিনি বা রনের বোনের বডিটাও পড়ে থাকতে দেখে। আর ওই মুহূর্তে সেখানে টম সশরীরে চলে আসে। তো হ্যারি তো টমকে দেখে অবাক হয়ে যায় যে ও এখনো ইয়ং রয়েছে আর জিজ্ঞেস করে তুমি কি ভূত? তখন টম উত্তর দেয় না, আমি হলাম একটা স্মৃতি আর আমি বিগত 50 বছর ধরে আমি নিজেকে ওই ডায়েরির মধ্যে সংরক্ষিত রেখেছিলাম। আর হ্যারির সাথে কথা বলতে বলতে টম করে কি হ্যারির জাদুর ছড়িটা নিজের কাছে লুকিয়ে রাখে। আর এরপর সে হ্যারিকে বলে এতদিন ধরে আমি ডায়েরির সাহায্যে রনের বোন ভিনিকে বশ করে রেখেছিলাম আর ভিনিকে দিয়ে আমি স্কুলের দেয়ালে বারবার মেসেজ লেখাচ্ছিলাম। আর এখন আস্তে আস্তে ভিনি দুর্বল হয়ে মারা যাবে আর আমি তত বেশি শক্তিশালী হয়ে যাব। আর তারপরে এই ডায়েরি থেকে আমি বের হয়ে আমি আমার একটা আসল দেহ ফিরে পাবো। আর এখানে টম এটাও বলে দেয় যে সেই স্কুলে কিভাবে এসেছে, মানে ম্যাংফোর বাবাই তো এই ডায়েরিটা ভিনির কাছে রেখেছিল আর ওখান থেকে মূলত টম আর কি ভিনিকে বশ করে নিয়েছিল। তো যাই হোক এরপর টম আরো বলে আমি তোমার ভরসা দিতে চেষ্টা করছিলাম আর এই জন্য আমি এই ডায়েরির সাহায্যে তোমাকে দেখিয়েছিলাম যে কিভাবে আজ থেকে 50 বছর আগে হ্যাগ্রিড ধরা পড়েছিল। আসলে ওই কাজটা আমি করেছিলাম কিন্তু হ্যাগ্রিডকে আমি ইচ্ছে করে ফাঁসিয়েছিলাম। কিন্তু এই ঘটনার পর স্কুলের পাহাড় অনেক বেশি হয়ে গিয়েছিল আর এই কারণে আমি এই ঘরের দরজা খুলতে পারতাম না। আর এর জন্য উপযুক্ত একটা সময় পাওয়ার উদ্দেশ্যে আমি নিজেকে একটা ডায়েরিতে বন্ধ করে দিয়েছিলাম, যাতে অনেক বছর পরে যখন সবাই সম্পর্কে ভুলে যাবে তখন আমি এই ডায়েরি দিয়ে কাউকে বশ করে আমার নিজের কাজগুলো করতে পারি। আর তখন সে হ্যারিকে বলে যে আমি নাগশক্তির আসল বংশধর এবং আমি হচ্ছে ভোল্ডেমর্ট। তো এই জায়গাটা আমি মূলত কনফিউজ, এই জায়গাটা আমি বুঝতে পারিনি আর কি। তবে তোমরা যদি কেউ বুঝে থাকো আমাকে বুঝিয়ে দিও যে এই টমি কি ভোল্ডেমর্ট নাকি ভোল্ডেমর্টের হয়ে কাজ করছে। আমি সত্যি বুঝতে পারিনি, আমি স্বীকার করলাম। আর স্পেশালি এত স্টুডেন্ট থাকতে টম হ্যারিকে টার্গেট করার কারণ হচ্ছে হ্যারি মূলত ভোল্ডেমর্টকে 1 বছর বয়সে হারিয়ে দিয়েছিল। তো এই জন্য হ্যারির সাথে সে আবার মিলতে চায় এবং সর্বকালের সেরা জাদুকর হতে চায়। কিন্তু হ্যারি এখানে বলে তুমি নয়, প্রফেসর ডাম্বলডোর হচ্ছে সর্বকালের সেরা প্রফেসর। আর এই কথা বলার সাথে সাথে প্রফেসর ডাম্বলডোরের ফিনিক্স পাখিটা এখানে চলে আসে আর ফিনিক্স পাখিটা এসে হ্যারিকে একটা জাদুর টুপি দিয়ে দেয়। আর তখনই টম করিক ওই সাপটিকে বাইরে আনে। তো সাপটা যখন বাইরে আসে তখন হ্যারি করিকে সেখান থেকে দৌড়াতে লাগে, কিন্তু দৌড়াতে গিয়ে সে পড়ে যায়। আর সাপটা যখন হ্যারিকে প্রায় আঘাতই করবে তখন ওই পাখিটা করে কি সাপের চোখটা নষ্ট করে দেয়, যাতে হ্যারি ওই সাপটির দিকে তাকিয়ে ভালো মতো লড়াই করতে পারে। আর তখনই দেখা যায় জাদুকর টুপির মধ্যে থেকে একটা তরল বের হয়ে আসছে আর তারপর হ্যারি ওই তরলটি দিয়ে অনেক চেষ্টা করার পরে সাপটিকে মেরে ফেলে। তবে সাপটি মারা যাওয়ার সময় সাপের একটা দাঁত হ্যারির হাতে গেঁথে যায় আর এই কারণে হ্যারিও আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যেতে থাকে। আর তখন টম হ্যারিকে বলে তুমিও তোমার বাবা মায়ের মতো আস্তে আস্তে মারা যাবে। দেখেছো ছোট্ট একটা ডায়েরি কত ভয়ঙ্কর কাজ করতে পারে। তো হ্যারি তখন বুঝতে পারে হারামজাদা এই ডায়েরির মাধ্যমে বেঁচে রয়েছে। তো এই কারণে হ্যারি করিকে সেই ডায়েরিটা নষ্ট করে দেয় আর সাথে সাথে টম মারা যায়। আর টম মারা যাওয়ার পরে ভিনির জ্ঞান ফিরে আসে এবং ভিনিও জীবিত হয়ে ওঠে, কিন্তু সাপের কামড় খাওয়ার কারণে
কারণে হ্যারির শরীরে বিষ ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে হ্যারি নিস্তেজ হতে থাকে। আর তখনই ডাম্বেলডোরের পাখি হ্যারির কাছে আসে এবং নিজের চোখের পানি দিয়ে হ্যারির ক্ষতস্থান ঠিক করে দেয়। তো এটাই হচ্ছে এই ফিনিক্স পাখির স্পেশাল ক্ষমতা। তো যাই হোক, হ্যারি আস্তে আস্তে সুস্থ হয়। আর এরপর আমরা দেখতে পাই হ্যারি এবং রন প্রফেসর ডাম্বেলডোরের পাশে অফিস রুমে দাঁড়িয়ে রয়েছে। তো প্রফেসর ডাম্বেলডোর বলে, তোমরা দুইজনে এই গত কয়েকদিনে স্কুলের যতগুলো নিয়ম ভেঙেছো এগুলো তোমাদের দুজনকে স্কুল থেকে বের করে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু যেহেতু তোমরা আবারও তোমাদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুলকে বাঁচিয়েছো সেজন্য উল্টো আমি তোমাদেরকে পুরস্কৃত করব। আর তখন সে হ্যারিকে প্রশ্ন করেন, তুমি কি জানো তুমি কেন সাপের ভাষায় কথা বলতে পারছো? কারণ ভলডেমর একজন সর্বভাষী ছিলেন আর সেই হচ্ছে নাগ বংশের অরিজিনাল উত্তরসূরি ছিলেন। তো ছোটবেলায় তো যখন তোমাকে মারার চেষ্টা করেছিল তখন তোমার উপর যখন ও জাদু প্রয়োগ করে তখন ওর অনেকগুলো শক্তি তোমার ভেতরে অ্যাবজর্ব হয়ে যায়। তো তোমার কাছে এমন কিছু শক্তি রয়েছে যেগুলো ওই ভলডেমরের কাছেও ছিল। তো হ্যারি আর ডাম্বেলডোর যখন কথা বলছিল তখনই সেখানে ম্যালফো বা ম্যাংফোর বাবা চলে আসে আর তার সাথে ওই জিনটাও ছিল। তো হ্যারি তো সব জানে যে ডায়েরি মানে কিভাবে কি এসেছে, আর ওই জিনটাকে দেখে প্রশ্ন করে, ও তুমি তাহলে ম্যালফো ফ্যামিলির গোলাম? তো এখানে ম্যালফোর বাবা যখন আসে তখন ডাম্বেলডোরকে দেখে বলে, আপনাকে তাহলে আবার স্কুলে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, তার মানে কি আসল অপরাধী ধরা পড়েছে? আর তখন ডাম্বেলডোর তার হাতে থাকা ডায়েরিটা নিয়ে বলে, এই ডায়েরির সাহায্যে ওই অপরাধের কাজগুলো করানো হচ্ছিল। তো এটা দেখে ম্যাংফোর বাবা একটু ঘাবড়ে যায়, কারণ সেই তো এই ডায়েরিটা ওখানে রেখেছিল। আর ডায়েরি দেখার পরেই সে তাড়াতাড়ি এখান থেকে পালাতে চায়, কিন্তু এর কিছুক্ষণ পরে হ্যারি করে গিয়ে ডায়েরিটা নিয়ে ম্যালফোর বাবার কাছে যায় এবং বলে, আপনার এই ডায়েরিটা ভেতরে রয়ে গিয়েছিল আর আমি জানি এই ডায়েরিটা ভিনিকে আপনিই দিয়েছিলেন, নিন এটা নিয়ে নিন। তো হ্যারি করে কি এই ডায়েরিটা ম্যালফোর বাবাকে দিয়ে দেয়। আর ম্যালফোর বাবা তো আর এই ডায়েরি নিয়ে টানাটানি করবে না, সে তোর গোলাম জিনকে ওই ডায়েরিটা দেয় বহন করার জন্য। আর তখনই হ্যারি ওই জিনকে ইশারা দিয়ে ওই ডায়েরিটা খুলতে বলে। তো ডায়েরি খোলার পরে দেখা যায় ওই ডায়েরির মধ্যে একটা মোজা ছিল, হ্যারির মোজা। আর যেহেতু ম্যাংফোর বাবা বা মালিক যেহেতু ওকে যেহেতু একটা কাপড় দিয়েছে, তো নিয়ম অনুযায়ী এই জিনটা পুরোপুরি মুক্ত হয়ে যায়। তো এটা দেখে ম্যালফোর বাবা আরো রেগে যায় এবং হ্যারিকে মারতে আসে, কিন্তু তখন জিন উল্টো হ্যারিকে বাঁচিয়ে নেয়। আর তারপর দেখা যায় হারামাইনের সব বাকি স্টুডেন্টরা সবাই সুস্থ হয়ে গিয়েছে এবং স্কুলের পরিবেশটা আগের মতো হয়ে গিয়েছে। আর সবার শেষে দেখা যায় যেহেতু আসল অপরাধী ধরা পড়েছে এই জন্য হ্যাগ্রিডকে তার জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে আর তাকে আবার স্কুলে দেখে সবাই অনেক খুশি হয়। আর এখানেই হ্যারি পটারের সেকেন্ড পার্টটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি খুবই দুঃখিত যে ফার্স্ট পার্ট আমি যত ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি সেকেন্ড পার্টটা আমি অত ভালোভাবে এক্সপ্লেন করতে পারিনি। এর কারণ হচ্ছে দুটো। প্রথমত হচ্ছে কি আমাদের যে স্ক্রিপ্ট রাইটার তাকে সম্ভবত নতুন নেওয়া হয়েছে, সে নামগুলো ভুল লিখেছে এবং অনেক জায়গা আছে সে ভিনির বদলে হারামানির নাম লিখেছে। তো আমার জন্য অনেক ক্রিটিক্যাল ছিল এটা এক্সপ্লেন করা। আর একটা ভিডিওর মেইনই কিন্তু হচ্ছে স্ক্রিপ্টটা। তো একটা ভিডিও সুন্দর হবে স্ক্রিপ্ট রাইটার যত ভালো স্ক্রিপ্ট লিখবে তার উপরে। তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো আমাদের যারা স্ক্রিপ্ট রাইটার আছেন তারা একটু দায়িত্ব সহকারে একটু সময় নিয়ে নামটাম ভালো মতো দেখে তারপর একটু স্ক্রিপ্ট করবেন। তো র্যান্ডম গ্রুপকে আমি অনুরোধ করবো বিষয়টা দেখার জন্য। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।